ঢাবি থেকে মুক্ত অধিভুক্ত 7 কলেজ, চলতি সেশনে শিক্ষার্থী ভর্তি বন্ধ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নিয়ে চলছে আলোচনা। রাস্তা অবরোধ করে আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার, শিক্ষার্থীদের সংঘর্ষ দুঃখজনক। এবার ইসলামী আন্দোলনের সাথে বিএনপির বৈঠক, নির্বাচন সহ 10 দফা নিয়ে ঐক্যমত। ব্যবসায়ী নাসিরকে হত্যা চেষ্টা মামলায় পরিমণির জামিন, কথা বলেননি ফেসবুক পোস্ট নিয়ে। এবং পুতুলের নিয়োগ খতিয়ে দেখবে পররাষ্ট্র মন্ত্রণালয়, হাসিনাকে ফেরত দিবে ভারত, আশা টবি ক্যাডম্যানের। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির পর রাজধানীর বড় 7টি সরকারি কলেজ আর থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনকভাবে আলাদা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এখন থেকে ভর্তি পরীক্ষা সহ যাবতীয় সিদ্ধান্ত কলেজগুলো নিজেদের মতো করে গ্রহণ করবে। অল্প দিনের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। মানিক শিকদারের রিপোর্ট। 2017 সাল থেকে রাজধানীর 7টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পর থেকেই চলছে নানা নাটকীয়তা। কখনো আলোচনা এসেছে বৈষম্য, আবার কখনো প্রশ্ন উঠেছে শিক্ষার মান নিয়ে। 5 আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হতে আবারও সোচ্চার হয়ে ওঠে কলেজগুলোর শিক্ষার্থীরা। সবশেষ রোববার রাতে সহিংস রূপ নেয় তাদের আন্দোলন। অবশেষে টনক নড়ে কর্তৃপক্ষের। শিক্ষার্থীদের আলটিমেটামের পর ঘোষণা আসে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিমুক্ত করার। কলেজগুলোর 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও আলাদাভাবে অনুষ্ঠানের সিদ্ধান্ত আসে। বিষয়টিকে স্বাগত জানালেও সব দাবি মানা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। আমরা চাবো যে আমাদের সকল দাবিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে মানা হবে। যিনি আসলে শিক্ষার্থীদের সাথে বাজে বিহেভ করেছে তিনি কিন্তু ক্ষমা চাননি, তিনি কিন্তু তাকে কোনো অপসারণ করা হয়নি। এবং আমরা এটাও শুনেছি যে তিনি লবিং করার মাধ্যমে ওইখানে নিয়োগ পেয়েছেন। সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষরা বলছেন, ছাত্রদের উত্থাপিত সব দাবি নিয়ে আলোচনা হয়েছে এবং সংকটের অবসান হতে যাচ্ছে। সিদ্ধান্ত এটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা হচ্ছে না, কারণ ছাত্রদের দাবির মধ্যে এটা ছিল যে তারা এই বিশ্ববিদ্যালয়ে আন্ডার ভর্তি চায় না। এটা কিন্তু সুস্পষ্ট। সেই জায়গাটা একেবারে কনক্রিট যে এই ভর্তির এই যে কামিং যে ভর্তি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে না। নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ব্যাপারেও আলোচনা চলছে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ। তারা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটি কমিটি গঠিত হয়েছে। তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। এতদিন অধিভুক্ত থাকা 7 কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, আমরা জানি যে অভিভুক্ত যে বাতিল হয়েছে, বাতিলের পর শিক্ষার্থীরা এখন তাদের সিদ্ধান্তে কি বলছে, এই সিদ্ধান্তে কি বলছে? ধন্যবাদ লুবনা। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা কলেজের ভিতরে। এখানে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেছিলেন যে গতকালকে তারা যে আন্দোলনটি করেছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থী সহ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে একটা সংঘর্ষ তৈরি হয়েছিল, সেখানে তারা আসলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রো ভিসি রয়েছে মামুন আহমেদ, তার কাছে গিয়েছিলেন তাদের 6 দাবি নিয়ে।
কিন্তু তার বিপরীতে সেই প্রভিসি তাদের সাথে খারাপ আচরণ করাতে কালকে রাতে সেই সংঘর্ষের ঘটনা ঘটে। এবং আজকে যে আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে 7 কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন তাদের সাথে যে আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে যে 7 কলেজের অধিভুক্তিটা বাতিল করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা সেটা মানছেন না। তারা বলছেন যে নিউ মার্কেট থানার যে ওসি ভারপ্রাপ্ত ওসি রয়েছেন মহাসিন, তাদের উপর যে হামলা হয়েছে একতরফা, তার বিচার করতে হবে। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যে উপরে যে হামলা এবং তাদেরকে অবমাননা করে যে সকল কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তার বিচার করতে হবে। এবং তারা একটি আলটিমেটামও দিয়েছেন। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদকে আগামী 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, তা না হলে ঢাকার সকল কেন্দ্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস চলাচল তারা বন্ধ করে দিবেন। এবং গতকালকের এই হামলায় 7 কলেজের শিক্ষার্থীর উপর যে হামলা হয়েছে এবং সেই হামলায় শিক্ষার্থীরা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যয় বহন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, তারা এই দাবি করেছেন। এবং তারা এই দাবির প্রেক্ষিতে আজকে কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন। তো সর্বশেষ ঢাকা কলেজ থেকে আমার কাছে এই তথ্য ছিল। লুবনা। তরুকিল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম তরিকুলের কাছ থেকে ঢাকা কলেজের পরিস্থিতি নিয়ে। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে চলতি শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শিউলি শবনমের রিপোর্ট। শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে 2017 সালে ঢাকার বড় 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে বাস্তবে শিক্ষক, আবাসন সংকট, মানহীন শিক্ষাসহ নানান সংকটের জেরে বারবার রাস্তায় নামে শিক্ষার্থীরা। সবশেষ সোমবার দুপুরে আবারও আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবি বাস্তবায়নে 4 ঘন্টার আলটিমেটাম দেয়। এমন পরিপ্রেক্ষিতে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বেলা 12:30 থেকে টানা 2.5 ঘন্টা বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না রাজধানীর 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26-এর ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। তিনি 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ হলেও যারা ভর্তি আছেন তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে গতরাতে অধিভুক্ত 7 কলেজের অন্যতম ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে নীলক্ষেত নিউ মার্কেট এলাকা। ঢাবির সহ উপাচার্য মামুন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে তার বাসভবন ঘেরাও করতে গেলে শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে কাজ করে বিজিপি। মেহেদী হাসানের রিপোর্ট। Please keep this in mind. Sorry, sir. You cannot do mobbing. অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল সহ 5 দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার 20 দিন পর রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের কার্যালয়ে যান শিক্ষার্থীরা। সে সময় বাধে এই বাকবিতণ্ডা। এরপরই 7 কলেজের একদল শিক্ষার্থী সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে সহ উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয়। পরে রাত 11টা নাগাদ সহ উপাচার্যের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে তাদের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে গিয়েছিলেন। আহ্বান জানান সব পক্ষকে শান্ত থাকার। মাঠে তৎপর ছিল পুলিশ, পরে আসে 4 প্লাটুন বিজিবিও। এ অবস্থায় ভিডিও বার্তায় বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। তবে থামেনি ঢাকা কলেজের শিক্ষার্থীরা। হল থেকে বেরিয়ে আসেন ইডেন কলেজের ছাত্রীরাও। নীলক্ষেত থেকে নিউ মার্কেট মোড় পরিণত হয় রণক্ষেত্রে। রাত আনুমানিক 3টা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় কয়েক দফা টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। পরে পুলিশের শক্তি প্রয়োগ ও সহ উপাচার্যের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ফিরে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এদিকে সোমবার সকাল থেকেও থমথমে বিশ্ববিদ্যালয় সহ গোটা এলাকার পরিস্থিতি। সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা না করলে বড় ধরনের সংঘর্ষ হতে পারত বলে মন্তব্য ডিএমপি কমিশনারের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসব কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিষয়টি নিয়ে বৈঠক করেন বেশ কয়েকজন উপদেষ্টা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে মন্তব্য করে রাস্তা অবরোধ না করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এইটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলার কারণে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো গেছে বলে মন্তব্য ডিএমপি কমিশনারের। আমরা তো কোনো ধরনের লেথাল কোনো কিছু ব্যবহার করি নাই, ইভেন পানিটাও ব্যবহার করি নাই 1-2 বার। আমরা অত্যন্ত ধৈর্য পরিচয় দিয়েছি আমি মনে করি পুলিশ কমিশন। হ্যাঁ, নতুবা তো আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। ভবিষ্যতে যে কোনো ধরনের সংঘাত এড়াতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর আমিরের সাক্ষাৎকারের 1 সপ্তাহের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করল বিএনপি। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে একমত হয়েছে 2 দলই। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সহ 10 দফার সিদ্ধান্তে তারা একমত হন বলে জানিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। মাহিলা ইসলামের রিপোর্ট। বরিশালে গত 21 জানুয়ারি ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শরীফুল রহমান। ইসলামের বিভিন্ন বিষয়ে দল দুটির মধ্যে ভিন্নতা থাকলেও তাদের এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দেয়। জামায়াত আমিরের সেই বৈঠকের 1 সপ্তাহের মধ্যে সোমবার দুপুরে রাজধানীতে ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল দুটির শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির। 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। এই সময় বিএনপি মহাসচিব জানান, ইসলামী আন্দোলনের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, মোটামুটি ঐক্যমতে পৌঁছেছে।
ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে আর কথা বলবে না ও ইসলামী শরিয়াহ বিরোধী কোনো বক্তব্য দেবে না বলেও একমত হন তারা। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নির্দিষ্ট টাইম ফ্রেম দেয়া না হলেও নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি। ঐক্য করতে ইসলামী দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে দলটি। আগের মতো সমমনায় ইসলামী দলগুলোর সাথে ঐক্য করে নির্বাচনে আসতে পারে বিএনপি, এমনটাই মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। নির্বাচন সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। সেই সাথে নির্বাচনের পথে হাঁটছে অন্য বড় দলগুলো। ইসলামী সমমনা দলগুলো নিজেদের একই ছাতার নিচে নিয়ে আসতে করছেন আলোচনা। থেমে নেই বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপিও। বিভিন্ন ইসলামী সমমনা দলগুলোর সাথে ঐক্য গঠনে কাজ করে যাচ্ছে দলটি। বিএনপি মূলত একটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল এবং এদেশে মানুষেরা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হোক এবং তারা ভালো করুক, সেটা বিএনপি চায়। বিএনপি নেতাদের সাথে জামাত নেতাদের একটি মিত্রতা তো আগেই, নতুন করে বাদবাকি কয়েকটি ইসলামিক দলের সাথেও তাদের মাঝে মধ্যেই দেন দরবার হচ্ছে, বোঝাপড়া হচ্ছে, সেটা আমরা রাজনীতির মাঠেও দেখেছি। আগে যদিও ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে জয়ী হতে পারেনি, তবে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে তাদের সঙ্গে নিয়েই নির্বাচনে এসেছে বড় দলগুলো। ইসলামিক দলগুলো হয়তো বা আসন পাওয়ার মতো অবস্থা নেই, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কাউকে নির্বাচনে জয়ী করা, পরাজিত করার বিষয়ে তারা কিন্তু বড় ভূমিকা রাখতে পারে। গণতন্ত্রের প্রথম ধাপ নির্বাচন। আমরা 17 বছর ধরে আন্দোলন করছি নির্বাচনের জন্য এবং সেটা নিরপেক্ষ সরকারের অধীনে। এই হলো আমাদের ন্যূনতম প্রোগ্রাম, আমাদের মূল প্রোগ্রাম। রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর বিএনপি। ইসলামী অন্যান্য দলগুলোর সাথে জামাতের বনিবনা ছিল না, খুব আক্রমণাত্মক কথাবার্তা ছিল। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 1000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। 2021 সালে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করেন। এই ঘটনায় পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন নাসির উদ্দিন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে পরিমণির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলে। গত বছর 17 এপ্রিল আদালতে হাজির হতে জারি হয় সমন। তবে 9 মাস পেরিয়ে গেলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি পরিমণি। এ অবস্থায় রোববার নাসির উদ্দিনের এই মামলায় চার্জ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরিমণি। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় পরিমণি বলেন, আদালতের প্রতি তার আস্থা রয়েছে। আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো। পরিমণির আইনজীবী বলেন, একটি মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন আরেকটি মামলা দায়ের করেন। একসাথে দুটো মামলা চলতে পারে না। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরিমণি জামিন প্রাপ্ত। এখন 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। এদিকে গত 25 জানুয়ারি ফেসবুক পোস্টের বিষয়ে কিছু বলতে রাজি হননি চিত্রনায়িকা পরিমণি। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার বিষয়ে এখনও কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগের ক্ষেত্রে কোথায় ব্যত্যয় হয়েছে তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য দুদক থেকে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানিয়েছেন, ইউএসএআইডির অর্থায়ন বন্ধে ট্রাম্প প্রশাসনের নির্দেশনার প্রভাব বিশ্বজুড়েই পড়বে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর ও পরবর্তী আন্তর্জাতিক ফোরামে যোগদানের বিষয়গুলো তুলে ধরেন মুখপাত্র। মাননীয় আইন উপদেষ্টা জানিয়েছেন ইন্টারপোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ সংক্রান্ত প্রশ্নে ব্যত্যয় খতিয়ে দেখার কথা জানান মুখপাত্র। দুর্নীতি মামলার আসামি সাইমা ওয়াজেদ পুতুলের হুয়ের দায়িত্বে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি মন্ত্রণালয় পেয়েছে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। আমরা সবাই জানি যে দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় না, এটা সাধারণ একটা প্রক্রিয়া। এর ব্যত্যয়গুলো কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো খতিয়ে দেখবে। সীমান্ত সমস্যা ও ভারতের প্রজাতন্ত্র দিবসে উপদেষ্টাদের উপস্থিতি নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যাও দেন তিনি। যখন এই সীমান্ত সমস্যা হবে, সীমান্ত ব্যবস্থাপনার যে রেগুলার মেকানিজম আছে, এই রেগুলার মেকানিজমের মধ্যে দিয়ে আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং করব। মন্ত্রণালয় জানিয়েছে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে এবার সভাপতিত্ব করবে বাংলাদেশ। আসন্ন সম্মেলনে বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে এমনই প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের। এদিকে এদিন 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। শাকিরা আরজুর রিপোর্ট। শেখ হাসিনাকে ফেরত চেয়ে মাসখানেক আগেই ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। তবে তা পাওয়ার বিষয়টি স্বীকার করলেও এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি। এদিকে এদিন 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে ভারত ন্যায় বিচারের পক্ষে থাকবে এমন আশা চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের। ন্যায় বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দেশীয় আইনে আন্তর্জাতিক মানের হচ্ছে। এ পর্যায়ে বাংলাদেশের কি করা উচিত জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারণায় এমন মন্তব্য করেন অমিত শাহ। এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। কয়েকদিন পরেই ভারতের দিল্লিতে হবে বিধানসভা নির্বাচন। নির্বাচনের মূল লড়াই হতে চলেছে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল বিজেপির। এই নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। भाइयों बहनों, मैं आपको वादा कर कर जाता हूं, आप भारतीय जनता पार्टी को जिता दो, 2 साल में ही हम दिल्ली को बांग्लादेशी और रोहिंग्याओं से मुक्त कराने का काम करेंगे। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে। বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করল হাইকোর্ট। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে।
দেশের 4টি বিমানবন্দর নির্মাণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ 11 জনের বিরুদ্ধে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা করেছে দুদক। এছাড়া নিম্নমানের ইভিএম মেশিন কিনে রাষ্ট্রের 4,000 কোটি টাকা গচ্চার অভিযোগে ডক্টর জাফর ইকবাল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানায় দুদক। সোহেল সামির রিপোর্ট। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্থাটির মহাপরিচালক। এ সময় জানান, দেশের 4টি বিমানবন্দর নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক সহ 11 জনের বিরুদ্ধে 4টি মামলা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের সম্প্রসারণ কাজে, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজারের রানওয়ে এবং নতুন টার্মিনাল নির্মাণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা 10 জনের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও পারিতোষিকের বিনিময়ে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ করেন দুদকের ডিজি। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে ব্রিফিংয়ে অর্থ আত্মসাৎ করে নিম্নমানের ইভিএম মেশিন কেনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন দুদক মহাপরিচালক। 618টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। হাজার হাজার কোটি টাকা খরচ করে আনা এসব ইভিএম এখন অকার্যকর। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন থানার নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আরও 8 জনকে। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দেশ টিভির এমডি আরিফ হাসান, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপাকে। পরে রাজধানীর বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। এদের মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আইজিপি আবদুল্লাহ আল মামুনকে আজকে বিজ্ঞ আদালতে হত্যা প্রচেষ্টা মামলা গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থাপন করেন। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার হোসাফ মিটার এর মালিক মোয়াজ্জেম হোসেনের আবেদনে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরী কোর্ট এই আদেশ দেন। এর আগে গত বছর 27 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত মামলার দায় থেকে আসামিদের অব্যাহতি দেন। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় আসামি ছিলেন 13 জন। 2008 সালের 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্য সহ 16 জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানার বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক শামসুল আলম। ফ্যাসিবাদের সাথে যুক্ত বিচারকদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে স্বচ্ছতার সাথে বিচারক নিয়োগে নীতিমালাও সংস্কার করতে হবে। সোমবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিচার বিভাগ সংক্রান্ত সংস্কারমূলক অধ্যাদেশের মূল্যায়ন ও পর্যালোচনামূলক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় অতি দ্রুত সময়ে মামলার জট কাটিয়ে উঠাতে বিচার বিভাগের সংস্কারের দাবি জানান তিনি। এছাড়া সদ্য গ্রাজুয়েট শিক্ষার্থীদের বিচারক হিসেবে নিযুক্ত না করারও
কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ। আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে 1,32,000 রাজনৈতিক মামলা হয়েছে, যেখানে আপনার 60 লক্ষের মতো আসামি এবং 1 কোটি মানুষ পলাতক জীবনযাপন করেছেন, সমাধানের জন্য আমরা ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশনের প্রস্তাব করেছিলাম। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সকাল থেকে রাজধানী শাহবাগের চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে টানা 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় রোববারের পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। ইবতেদায়ী শিক্ষকদের প্রতি চরম বৈষম্য হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই দেশে বৈষম্যের ঠাঁই হবে না। 40 বছর ধরে মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ তাদের। জরিপ করা হয়েছে, তথ্য নেওয়া হয়েছে, গবেষণা করা হয়েছে, সেখানেও 1 নাম্বার সুপারিশ আসছে স্বতন্ত্র মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ দেওয়া হোক। 40 বছরের ভিতরে আমার 1500 মাদ্রাসা শুধু সহকারী শিক্ষককে 3500 টাকা, প্রধান শিক্ষককে 3500, সহকারী শিক্ষককে 3300 টাকা করে বেতন দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা সবাইকে নিয়ে একটা বসবেন, এটা কিভাবে সমাধান করা যায় তারা চিন্তা ভাবনা করবেন। বিএনপির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন দলের নেতারা। মাগুরার শালিখায় জনসভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে কোনো গ্রুপিং থাকা চলবে না। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে প্রচার, মুক্তির গণসংবর্ধনা ও ঐক্য শিরোনামে এই জনসভা সোমবার বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয় আরপাড়া ডিগ্রি কলেজ মাঠ। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন সদ্য কারামুক্ত মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। বলেন, দেশের 60% তরুণকে কাজে লাগাতে হবে। জনগণ যাকে চাবে সেই এমপি হবে, সেই মন্ত্রী হবে, যা হওয়ার সে হবে। কিন্তু আমরা দলের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি করব না, করতে পারব না। প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শক্তিকে সকলে মিলে একসাথে প্রতিহত করব, এটা প্রতিশ্রুতি দিবেন। ধানের শীষের পক্ষে কাজ করবেন। ধানের শীষের মার্কা নিয়ে যে আসবে তাকে বিজয় করব। কিন্তু আওয়ামী লীগের ভিতরে থেকে, জাতীয় পার্টির ভিতরে থেকে যারা বিএনপিকে দ্বিখণ্ডিত করতে চায় তাদেরকে আর কোনো এলাকায় ঢুকতে দেবেন না। দলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনুপ্রবেশ ঠেকাতে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান রবিউল ইসলাম নয়ন। যদি এই মঞ্চে এসে বলে যে আমি সাবেক মন্ত্রী ছিলাম, সাবেক মন্ত্রী ছিলাম, বিএনপির মঞ্চে এসে বলে, তাহলে কি কেউ মেনে নেবে? বিএনপি আমাকে মানে। জনসভায় জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। পুরনো যন্ত্রাংশ দিয়ে উৎপাদন শুরু করেছে ঋণের বোঝায় জর্জরিত জামালপুরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিল। বছরের পর বছর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে চিনিকলটি। আখের দাম বাড়িয়েও মিলছে না সুফল। অন্যদিকে বছরে 3 মাস কারখানা চললেও বাকি সময় বেকার থাকতে হচ্ছে শ্রমিকদের। ফলে পরিবার নিয়ে দুর্ভোগে দিন পার করছেন তারা। জিল বাংলা সুগার মিলকে আধুনিকায়ন করা ও চাষিদের মধ্যে উন্নত মানের বীজ সরবরাহ এবং বিশুদ্ধ পানীয় স্পিরিট সহ নানামুখী উৎপাদনের দাবি শ্রমিকদের। এই অবস্থায় 657 কোটি টাকা দেনার
বোঝা কাঁধে নিয়েই উৎপাদন শুরু করেছে চিনি কলটি। জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, লক্ষ্যমাত্রা অর্জনে শিল্প মন্ত্রণালয় 5 বছর মেয়াদী যে রোডম্যাপ দিয়েছে সেই লক্ষ্যে চলছে কাজ। ময়মনসিংহে বাল্য বিয়ের প্রবণতা বেড়েই চলেছে। অল্প বয়সে গর্ভধারণ করায় তৈরি হচ্ছে শারীরিক নানা জটিলতা। সন্তান প্রসবকালীন মারা যাচ্ছে অনেক কিশোরী। স্বাস্থ্য বিভাগ বলছে, বাল্য বিয়ে প্রতিরোধ ও নিরাপদ মাতৃত্বের জন্য সচেতনতা বাড়াতে কাজ করছে তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতিউর রহমান জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর পুরনো ব্রহ্মপুত্র পাড়ের থানাঘাট বস্তির 11 বছরের কিশোরী রিয়া আক্তার। তার জন্মের পরপরই মা রনি আক্তার মারা যান। এরপর থেকে রিয়া বস্তির এই ঘরে নানির কাছে বড় হয়। বাল্যবিয়ের কারণে প্রসবকালীন সমস্যায় মায়ের মৃত্যু হয়েছে দাবি করে রিয়া জানায়, লেখাপড়া করে সে মানুষের মতো মানুষ হতে চায়। আমি চাই যে আর কারো যেন আমার মায়ের মতো না হোক, বাল্যবিবাহ না হয়, যেন মারা না যাক। আমি বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে চাই। বাল্যবিয়ের কারণে শুধু রিয়ার মায়েরই সমস্যা হয়নি, গর্ভকালীন ও প্রসবকালীন সব নারীকেই এরকম সমস্যায় পড়তে হচ্ছে। বাল্যবিয়ের শিকার গৃহবধূ সুমি আক্তার জানান, 13 বছর বয়সে তার বিয়ে হয়। এখন পর্যন্ত 4 সন্তানের মা হয়েছেন, মারা গেছে 2 জন। 13 বছরে সুমি বিয়ে দিয়ে দিছে। এখন আমার বিয়ের বয়স 7 বছর। 2 জন আছে আর 2 জন মারা গেছে। এখন আমার অনেক সমস্যায় ভোগ করতে হইতেছে, যেরকম পেটে ব্যথা। বাল্য বিয়ের কারণেই এইসব সমস্যাটি বেশি দেখা দিতেছে। সামাজিক নিরাপত্তা সহ নানা কারণে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। বাল্য বিয়ে প্রতিরোধ করতে পারলেই শিশু ও মাতৃমৃত্যুর হার অনেকাংশেই কমানো সম্ভব। আমরা পরিবেশ ভালো না, এই কারণে আমরা ইজ্জত সম্মান গণ্যা মেয়েগুলো অল্প বয়সে বিয়া দেয়। অল্প বয়সে বিয়া দেওয়ার পরে দেখা গেছে নানান রকমের রোগ দেখা দেয়। এখানে আপনার তেমন নিরাপত্তা নাই, তখন এই কারণে বাল্যবিবাহ দেয়া দেয়। জেলা সিভিল সার্জন বলছেন, মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, তারা যদি সচেতন হয় তাহলে এটা সম্ভব। এবং বিশেষ করে যারা বিয়ে রেজিস্ট্রিটা করে তাদেরকে একটু সচেতন হতে হবে। স্বাস্থ্য বিভাগ জানায়, 2024 সালে জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় 1,671.1 জন, গৌরীপুরে 471.3 জন মায়ের প্রসবকালীন মৃত্যু হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলার প্রসবকালে 1,104.2 জন নবজাতকের মৃত্যু হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আম্পায়ারদের বেতন কাঠামো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন পাবেন শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। এবার নারী আম্পায়ারদেরকেও বেতনের আওতায় এনেছে বিসিবি। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা 5 আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি। সবার উপরে A+ ক্যাটাগরিতে আছেন সৈকত। তার বেতন ধরা হয়েছে 2 লাখ টাকা। সিনিয়র আম্পায়ার মুকুলের বেতন 1 লাখ। গাজী সোহেল ও তানভীর আহমেদ পাবেন 90,000। মোর্শেদ আলী খান সুমনের বেতন 70,000। নারী আম্পায়াররা পাবেন 35,000 থেকে 45,000 করে। দর্শক, এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাবি থেকে মুক্ত অধিভুক্ত 7 কলেজ, চলতি সেশনে শিক্ষার্থী ভর্তি বন্ধ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নিয়ে চলছে আলোচনা। রাস্তা অবরোধ করে আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার, শিক্ষার্থীদের সংঘর্ষ দুঃখজনক। এবার ইসলামী আন্দোলনের সাথে বিএনপির বৈঠক, নির্বাচন সহ 10 দফা নিয়ে ঐক্যমত। ব্যবসায়ী নাসিরকে হত্যা চেষ্টা মামলায় পরিমণির জামিন, কথা বলেননি ফেসবুক পোস্ট নিয়ে। এবং পুতুলের নিয়োগ খতিয়ে দেখবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা টবি ক্যাডম্যানের।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর।